আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম আরেকটি অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এবং এই চ্যাপ্টারটা তোমাদের রসায়ন রিলেটেড একটা চ্যাপ্টার। রসায়ন রিলেটেড একটা চ্যাপ্টার যেখানে কি পরমাণুর গঠন নিয়ে আলোচনা হবে। এবং এই ক্লাসটি করলে এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ সকল বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করব এবং যেটা তোমাদের আরো দুইটা চ্যাপ্টার পড়তে খুবই সুবিধা হবে। তোমাদের রাসায়নিক বিক্রিয়া এবং অম্লক্ষারক লবণ, এই চ্যাপ্টারটা যদি বোঝো তাহলে ওই দুটো চ্যাপ্টার পড়তে তোমাদের খুবই সুবিধা হবে। তারপর এখানে আমরা কিছু সিকিউ সলভ করব এবং কিছু এমসিকিউ আমরা এখানে সলভ করব এবং এই বেসিক কনসেপ্টগুলো বুঝলে তুমি আশা করি সকল সিকিউ এবং এমসিকিউ খুব সহজেই বুঝতে পারবে। চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। প্রথমে চলো যে পরমাণুর ধারণা কিভাবে এসেছে। সর্বপ্রথম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তিনি খ্রিস্টপূর্ব 400 অব্দে, খ্রিস্টপূর্ব 400 অব্দ মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 400 বছর পূর্বে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 400 বছর পূর্বে, এখন থেকে প্রায় 2400 বছর আগে সর্বপ্রথম ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। ক্ষুদ্রতম কণা কি? যে পদার্থকে ভাঙতে 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 ভাঙতে, পদার্থ কি আমরা যা কিছু দেখি চারপাশে সব হচ্ছে পদার্থ দিয়ে তৈরি, এইগুলোকে যদি ভাঙা যায় তাহলে ভাঙতে ভাঙতে সবচেয়ে যে ছোট কণা পাওয়া যাবে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম কণা। যে তিনি বলেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা নিয়ে গঠিত। মানে কি সকল পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটি কণা পাওয়া যাবে যেই কণাকে আর ভাঙা যায় না, সেটাই হচ্ছে কি অবিভাজ্য কণা, যা আর ভাঙা যায় না। তিনি এই মতটা দেন যে সকল পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটি কণা পাওয়া যাবে যেটাকে আর ভাঙা যায় না, বিভাজন করা যায় না, সেটাই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা। তাহলে এই যে সকল পদার্থ, এই সকল পদার্থই অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম, যার বাংলা হচ্ছে পরমাণু। এই অ্যাটম শব্দটা তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে। যেহেতু তিনি গ্রিক দার্শনিক ছিলেন তো তিনি গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকেই এটা নিয়েছিলেন। এই অ্যাটোমোস শব্দের অর্থ হলো অবিভাজ্য। যেহেতু তিনি অবিভাজ্য কণা নিয়ে মতবাদ দেন তাই তিনি এটার নামও রাখেন কি অবিভাজ্য, যার গ্রিক ওয়ার্ড হচ্ছে অ্যাটম, এবং এই অ্যাটম শব্দটা এসেছে হচ্ছে অ্যাটোমোস থেকে। তখন আরো দুইজন বিজ্ঞানী ছিল যার নাম তোমরা শুনেছ। একজন ছিল হচ্ছে প্লেটো এবং আরেকজন ছিল হচ্ছে অ্যারিস্টটল। তারা সবাই সমসাময়িক বিজ্ঞানী ছিলেন এবং সবারই একটা প্রভাব প্রতিপত্তি ছিল, এবং এদের মধ্যে একটা বস লেভেলের মানুষ ছিল হচ্ছে অ্যারিস্টটল এবং প্লেটো। এরা যা বলতো তখন সেটাই কি সবাই মেনে নিত। তখন এই যে প্লেটো এবং অ্যারিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। কার মতবাদের সাথে? ওই যে ডেমোক্রিটাস, তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। এই যে অ্যারিস্টটল এবং প্লেটো, এদের ধারণা ছিল এই পৃথিবীতে যা কিছু তৈরি সব কিছু হচ্ছে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে মাটি, পানি, আগুন, বাতাস দ্বারা গঠিত, এবং এদের মধ্যে এইগুলো নিরবিচ্ছিন্ন। মানে কি নিরবিচ্ছিন্ন? মানে কি একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। মানে কি সবচেয়ে যে ক্ষুদ্র কণা যাকে আর ভাঙা যায় না এমন কোনো কণা পাওয়া যাবে না। তো গ্রিক দার্শনিক যেই ডেমোক্রিটাস যেই পরমাণু বা অবিভাজ্য কণা নিয়ে একটা মতবাদ দিয়েছিলেন তখন সেটা এখানেই থেমে যায় প্লেটো এবং অ্যারিস্টটলের বিরোধিতার কারণে। এরপর আসে হচ্ছে 1803 সালে। 1803 সালে একজন ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন, তিনি আবার ওই যে পরমাণুবাদ নিয়ে আবার মতবাদ দেন যে কি সকল পদার্থই একটা অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। মানে ডেমোক্রিটাসের যে কথা সেটারই আবার তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থ কি? যেমন লোহা একটা মৌলিক পদার্থ, তারপর অ্যালুমিনিয়াম এটা একটা মৌলিক পদার্থ। এই যে মৌলিক পদার্থগুলো, এই মৌলিক পদার্থগুলো পরমাণু দিয়ে গঠিত। মানে কি এমন একটা কণা দ্বারা গঠিত যাকে আর ভাঙা যায় না, যাকে আর ভাঙা যায় না। এবং এই ডাল্টনের মতবাদ এখন এসে সবাই গ্রহণ করে। ডেমোক্রিটাস এই কথাটি বলেছিলেন আরো প্রায় 2200 বছর আগে, তখন কেউ গ্রহণ করেনি, কিন্তু ডাল্টনের এই মতবাদ আধুনিক যুগে এসে সবাই গ্রহণ করে। এবং তিনি ডেমোক্রিটাসের সম্মানার্থে এই যে অবিভাজ্য কণা তার নাম দেন হচ্ছে, অবিভাজ্য কণার নাম দেন হচ্ছে অ্যাটম বা পরমাণু। এই নামটি দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস। কিন্তু যেহেতু এই মতবাদটাই আরো আগে দিয়েছিলেন তো ডাল্টন এটার নাম দেন হচ্ছে অ্যাটম বা
বাংলায় বলে পরম অণু বা পরমাণু। এখান থেকেই পরমাণু নিয়ে গবেষণার একটা দিগন্তের সূচনা হয়। এর ধারাবাহিকতায় 1897 সালে একজন বিজ্ঞানী স্যার জে জে থমসন তিনি একটা পরমাণু নিয়ে একটা মডেল আবিষ্কার করেন এবং সেখানে তিনি ইলেকট্রন সম্পর্কে ধারণা দেন। তার যে মডেলটার নাম ছিল হচ্ছে প্লাম পুডিং মডেল। কেমন মডেলটা? দেখো, তিনি বলেন যে পরমাণুর ভিতরে একটা ঋণাত্মক কণা থাকে, পরমাণুর ভিতরে কিছু ঋণাত্মক কণা থাকবে এবং ঋণাত্মক কণাগুলো কিভাবে থাকবে, এটা যদি একটা পরমাণু হয়, ধরো এটা একটা পরমাণু এটা যদি একটা পরমাণু হয়, তাহলে ইলেকট্রনগুলো এই যে পুডিংয়ের ভিতরে যেমন কিশমিশগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তেমন এই পরমাণুগুলোর ভিতরেও ইলেকট্রনগুলো এই যে কিশমিশের দানার মতো এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই মডেলটার নাম দেন হচ্ছে প্লাম পুডিং মডেল। মানে কি, এখানে ইলেকট্রনগুলো পুডিংয়ের ভিতরে কিশমিশের দানাগুলোর ছড়িয়ে ছিটিয়ে থাকার মতো করে থাকে। তারপর 1911 সালে রাদারফোর্ড তার সোলার সিস্টেম মডেল দেন এবং সেখানে তিনি নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন, অর্থাৎ নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্রে একটা ভারী জায়গা, যেখানে কি থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে। আমরা একটু পরেই এ সম্পর্কে বিস্তারিত পড়ব। তারপর 1913 সালে ওনার 2 বছর পরে তারই শিষ্য বিজ্ঞানী নিলস বোর তার বোর পরমাণু মডেল দেন এবং সেখানে রাদারফোর্ডের যে কিছু ভুল ছিল সেখানে তিনি সংশোধন করেন এবং সেটা সংশোধন করে তিনি হচ্ছে ইলেকট্রন কিভাবে ঘোরে কক্ষপথ সম্পর্কে ধারণা দেন এবং সেখানে তিনি কিন্তু নোবেল পুরস্কারও পান। এরপর আসে 1932 সালে জেমস চ্যাডউইক, তিনি হচ্ছে নিউটন আবিষ্কার করেন। তাহলে দেখো, এভাবেই পরমাণু নিয়ে একটা বিস্তারিত গবেষণা হয় এবং ইলেকট্রন, প্রোটন, নিউটন এবং পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউটন কিভাবে থাকে, এদের বিন্যাস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা চলে আসে। প্রথমে আসো, তোমাদের বইয়ে ছোট্ট করে একটু দেওয়া আছে যে রাদারফোর্ড মডেলটা দেওয়া আছে। রাদারফোর্ড মডেলটা কি? দেখো, রাদারফোর্ড মডেলটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তিনি পরমাণু নিয়ে একটা ধারণা দেন যে পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউটন কিভাবে থাকে, এই ধারণা তিনি দেন। তিনি এইটা দেন হচ্ছে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন এবং এই মডেলের আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল। তিনি এই মডেলটাকে সোলার সিস্টেমের সাথে তুলনা করেন, এই জন্য এই মডেলের নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল। সোলার সিস্টেম মডেল। আমরা যদি এই মডেলটা একটু সহজে পড়ি, যতটুকু তোমাদের আছে ততটুকু, যে মডেলটি হচ্ছে এরকম যে পরমাণুর একটা কেন্দ্র থাকবে এবং সেই কেন্দ্রে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান মানে হচ্ছে চার্জ, পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও ভর, মানে পরমাণুর যে ভর আছে এই ভরটা ওই যে নিউক্লিয়াসের ভিতরে থাকবে। তাহলে পরমাণুর একটি কেন্দ্র থাকবে যেখানে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর আবদ্ধ থাকে, তিনি এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। আর এই যে ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জের তোমরা চিনবে হচ্ছে প্রোটন নামে তোমরা এটা চিনবে। তাহলে কি, যে পরমাণুর কেন্দ্রে সমস্ত ধনাত্মক চার্জ, প্রোটন এবং ভর কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। তো এখানে এই মডেলে তিনি নিউক্লিয়াস সম্পর্কে একটা ধারণা দেন। তারপর দেখো, যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। আমরা যদি একটু পরমাণু আঁকি, দেখো যে পরমাণু কি হয়, এই যে এখানে একটা অঞ্চল থাকবে, একটা ভারী অঞ্চল থাকবে, এখানে থাকবে হচ্ছে নিউট্রন থাকবে এবং এই অঞ্চলের ভিতরে নিউট্রন এবং প্রোটন থাকবে। আর পরমাণুটা ধরো এমন আর কি, এটা হচ্ছে একটা বড় পরমাণু, মাঝখানে থাকবে নিউট্রন এবং প্রোটন। আর এই যে নিউট্রন এবং প্রোটন যেখানে থাকবে,
তা ওই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস, জায়গাটার নাম নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এবং এখানে যেহেতু নিউট্রন এবং প্রোটন আছে এবং এখানে সমস্ত ভর থাকে, এখানেই সমস্ত পরমাণুর সমস্ত ভর এখানে থাকে, তাই এই পরমাণুর ভর হয় হচ্ছে নিউটন এবং প্রোটনের ভর। নিউটন এবং প্রোটনের ভরকে বলা হচ্ছে পরমাণুর ভর। এবার প্রশ্ন আসে, তাহলে এই যে ইলেকট্রনগুলো কই থাকবে? এই যে এখান দিয়ে তো ইলেকট্রনগুলো আছে, এখান দিয়ে ইলেকট্রনগুলো ঘুরবে, এখান দিয়ে ইলেকট্রনগুলো, তো এই ইলেকট্রনগুলোর ভর তাহলে কোথায় চলে যাবে? এই যে নিউটন এবং প্রোটনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর খুবই সামান্য, এই জন্য কি করা হয়, ইলেকট্রনের ভরকে তোমার হচ্ছে উপেক্ষা করা হয়, ইলেকট্রনের ভর ধরা হয় না, এবং নিউটন এবং প্রোটনের ভরকেই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। তারপর কি বলেছে দেখো, এই যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসটা পরমাণুর কেন্দ্রে ছোট্ট একটা জায়গায় থাকে। তার মানে কি, পরমাণুর ভর ছোট্ট একটা জায়গায় সীমাবদ্ধ থাকে এবং পরমাণুর অধিকাংশ জায়গায় কি ফাঁকা। দেখো যেখান দিয়ে ইলেকট্রনগুলো থাকবে এবং বেশিরভাগ অঞ্চলে কি থাকবে, ফাঁকা থাকবে। এটাই বলেছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এরপরে চলে আসো যে এরপরে কি বলেছে দেখো, এরপর ঋণাত্মক আধানযুক্ত কণা। ঋণাত্মক আধানযুক্ত কণা মানে হচ্ছে, ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত কণা মানে হচ্ছে ইলেকট্রন, আমরা যেটাকে ইলেকট্রন নামে চিনব। ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে এই মডেল অনুসারে? তিনি বলেন এই যে ইলেকট্রনগুলো তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। যেভাবে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে বৃত্তাকার পথে, সেভাবে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। কিন্তু তিনি কোনো কক্ষপথের কথা বলেননি, তিনি জাস্ট বলেছেন ঘুরবে। যেহেতু তিনি সৌরজগতের সাথে তুলনা করেছেন, এই জন্য এই মডেলকে বলা হয় হচ্ছে সোলার সিস্টেম মডেল। এই মডেলের নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম মডেল। তারপর দেখো এই যেখানে চিত্রটাতে দেখো, এই যে বৃত্তাকার যে একটা অঞ্চল ছোট মাঝখানে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে হচ্ছে কেন্দ্রিকা, যেটা কেন্দ্রে থাকে, মাঝখানে থাকে, সেটাই নিউক্লিয়াস। মানুষের কোষেরও কিন্তু নিউক্লিয়াস আছে, মানে প্রাণীর যে সেল সেখানেও নিউক্লিয়াস থাকে। তো এটা হচ্ছে তোমার রসায়নের যে পরমাণুর ভিতরের নিউক্লিয়াস, যেটা এই যে পরমাণুর ভিতরের নিউক্লিয়াস, এর ভিতরে কি কি থাকবে দেখো, এই যে নীল কালারগুলো হচ্ছে প্রোটন এবং এই যে ইয়েলো কালার যেটা, সেটা হচ্ছে নিউট্রন। এই নিউট্রন এবং প্রোটন মিলেই এই পরমাণুর কি করবে, ভর নির্ধারণ করবে। পরমাণুর ভর হচ্ছে এই যে কেন্দ্রে, এই কেন্দ্রে নিউক্লিয়াসের ভিতরে থাকবে। যেহেতু কেন্দ্রের ভিতরে কি কি আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে, এই জন্য প্রোটন এবং নিউট্রনের যে ভর তাকে বলা হচ্ছে পরমাণুর ভর আর কি। আর ইলেকট্রনগুলো দেখো, এই যে দেখো ইলেকট্রনগুলো এই যে বৃত্তাকার যে পথ, এই পথ ধরে সে ঘুরবে, কিন্তু কোনো কক্ষপথের কথা বলা হয় নাই। এই যে বৃত্তাকার পথেই যেভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক ইলেকট্রনগুলোও তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তারপর দেখো আর একটা কথা বলেছেন যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। মানে কি, পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কি থাকবে, সমান থাকবে। পরমাণুতে কি থাকবে, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান, তাহলে ইলেকট্রনের সংখ্যা সমান প্রোটনের সংখ্যা। ইলেকট্রনের সংখ্যা ইকুয়াল হচ্ছে প্রোটনের সংখ্যা, প্রোটনের সংখ্যা। এবার বলো, এই যে ইলেকট্রনগুলো আমরা এতক্ষণ ধরে বলছি, ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা, ঋণাত্মক আধানযুক্ত কণা, নেগেটিভ চার্জ। এই যে নেগেটিভ চার্জ। আর প্রোটনগুলো হচ্ছে তোমার পজিটিভ চার্জ, পজিটিভ, এভাবে পজিটিভ লেখা হয়, পজিটিভ চার্জযুক্ত কণা। এবার যদি কোনো পরমাণুতে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের যে চার্জ যদি সমান থাকে, তাহলে এদের যে নেট চার্জ, মানে টোটাল যে চার্জ, নেট চার্জ, এই নেট চার্জটা হচ্ছে জিরো। নেট চার্জটা হয় জিরো। নেট চার্জ যদি জিরো হয়, তাহলে পরমাণুর কোনো কি থাকবে না, চার্জ বা আদান থাকবে না। সেটাই বলেছে যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ
একে অপরের সমান ও বিপরীত চিহ্নের। বিপরীত চিহ্নের মানে বিপরীত চিহ্নের মানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ এবং প্রোটন হচ্ছে পজিটিভ। তাই পরমাণুর সামগ্রিকভাবে চার্জ শূন্য, পরমাণুর কোনো চার্জ থাকবে না। পরমাণুর যে নেট চার্জ, এই নেট চার্জটা হবে শূন্য। এই ছিল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এরপর আসো আমরা পড়বো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল 1913 সালে রাদারফোর্ড দেন হচ্ছে 1911 সালে। রাদারফোর্ড এই যে 1911 সালে রাদারফোর্ড তার পরমাণু মডেল দেন। আর বোর এর ঠিক 2 বছর পর 1913 সালে তার বোর পরমাণু মডেল প্রকাশ করেন 1913 সালে। তিনি কি করেন যে রাদারফোর্ডের কিছু সীমাবদ্ধতা ছিল রাদারফোর্ড পরমাণু মডেলে। যেমন রাদারফোর্ড পরমাণু মডেলে বলা ছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, কিন্তু কিভাবে ঘুরবে, তাদের কোনো কক্ষপথ আছে কিনা, তোমার একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরবে, এই বিষয়ে কোনো ধারণা দেওয়া ছিল না। তো আরো কিছু ভুল ছিল যেগুলো তোমরা এসএসসি গিয়েতে পড়বে। তো এইগুলো সংশোধন করে বোর পরমাণু মডেল দেন এবং তিনি কিন্তু এটার জন্য নোবেল পুরস্কারও পান। এবং বোর তিনি হচ্ছে কক্ষপথ আবিষ্কার করেন। ইলেকট্রন ঘূর্ণনের জন্য তিনি এই পরমাণু মডেলের মাধ্যমে কক্ষপথ আবিষ্কার করেন, কক্ষপথ আবিষ্কার করেন বা ধারণা দেন, কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। কক্ষপথ ধারণা হচ্ছে বোর পরমাণু মডেল দান করে। তিনি কি বলেন দেখো, যে পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে বা চারদিকে আবর্তন করে। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা শক্তি বিকিরণ করে না। কিভাবে দেখো, যদি আমরা একটু পরমাণু আঁকি এখানে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর চারদিকে কয়েকটি থাকবে, কক্ষপথ থাকবে। এই যেভাবে কক্ষপথগুলো নিউক্লিয়াসের চারদিকে থাকবে। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। আমরা এখানে তিনটা কক্ষপথ আঁকি। তার মধ্যে যে মাঝখানেরটা, এই মাঝখানেরটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি কি থাকবে? নিউক্লিয়াসে থাকবে নিউট্রন এবং প্রোটন থাকবে। তারপর এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। তারপর এটা দ্বিতীয় কক্ষপথ, তারপর এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এবং এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথগুলোতে তোমার নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। যেমন প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এবং প্রথম কক্ষপথ পূরণ করে তারপরে দ্বিতীয় কক্ষপথে চলে যায়। দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন এভাবে থাকতে পারে। আমরা একটু পরে শিখবো কিভাবে ইলেকট্রনগুলো থাকে। দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে। তারপর তৃতীয় কক্ষপথে এভাবে দ্বিতীয় কক্ষপথ পূরণ করে তৃতীয় কক্ষপথে চলে যায়। তৃতীয় কক্ষপথে এভাবে 16টা ইলেকট্রন থাকতে পারে। তো দেখো, এই হচ্ছে ওনার প্রথম যে প্রস্তাব, যে পরমাণুতে কিছু কক্ষপথ থাকবে এবং এই কক্ষপথগুলোতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট সংখ্যক কক্ষপথে নির্দিষ্ট শক্তির এবং নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন প্রতি কক্ষপথে ঘুরবে। তারপর কি বলেছে দেখো, এই কক্ষপথগুলোর আরেকটা নাম হচ্ছে শক্তি স্তর। দেখো, এই কক্ষপথকে অনেক নামে ডাকা হয়। এই যে কক্ষপথ, এর অনেকগুলো নাম আছে। দেখো, একটা হচ্ছে কক্ষপথ, তারপর এটাকে বলা হয় হচ্ছে অরবিট, তারপর এর আরেকটা নাম হচ্ছে শক্তি স্তর, এর আরেকটা নাম হচ্ছে শেল। অনেকগুলো নামে এই কক্ষপথকে ডাকা হয়। তো দেখো, এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। কারণ কি, এই যে কক্ষপথগুলো, এর প্রত্যেকটা কক্ষপথের নির্দিষ্ট শক্তি রয়েছে। নিউক্লিয়াসকে থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তর সমূহকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি শক্তি স্তর বলা হয়। মানে নিউক্লিয়াসের যে সবচেয়ে কাছের শক্তি স্তর, এটাকে বলা হবে প্রথম শক্তি স্তর। যেমন এটা হচ্ছে প্রথম, তারপর এটা দ্বিতীয়, তারপর এটা তৃতীয়। মানে যত দূরে যাবে তত আস্তে আস্তে বাড়বে। যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে, তার শক্তি তত অধিক। মানে কি, এই যে সবচেয়ে পরে যে শক্তি স্তরটা থাকবে তার শক্তি সবচেয়ে বেশি, এবং নিচের যে সবচেয়ে নিচে যে শক্তি স্তরটা থাকবে তার শক্তি সবচেয়ে কম।
এবং এই যে তোমার শক্তি দ্বারা প্রকাশ করা হয় এগুলাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। যেমন এই যে তোমার শক্তি স্তর, এই শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল টু যদি 1 হয়, এন ইকুয়াল টু 1 হলে এটা প্রথম শক্তি স্তর, এটা প্রথম শেল, আমরা শেল লিখি, প্রথম শক্তি স্তর। এন ইকুয়াল টু 2 হলে, এন ইকুয়াল টু 2 হলে এটা দ্বিতীয় শেল বা দ্বিতীয় শক্তি স্তর। এন ইকুয়াল টু 3 হলে এটা তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় শেল। এন ইকুয়াল টু 3 হলে তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শেল। আমরা শক্তি স্তরকে বা কক্ষপথকে শেল দ্বারাও প্রকাশ করতে পারি। তো এই যে যখন এন দ্বারা প্রকাশ করা, 1 2 3 দ্বারা প্রকাশ করা হয়, সংখ্যা দ্বারা শক্তি স্তরের সংখ্যা প্রকাশ করা হয়, শক্তি স্তরের নাম্বার প্রকাশ করা হয়, এই সংখ্যাগুলোর তখন নাম হয় কোয়ান্টাম সংখ্যা এবং এগুলাকে বলা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এগুলো একটু হায়ার ক্লাসে গিয়ে তোমরা পড়বে।